আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমরা গতদিন বাকিরা জয়েন করতে থাক। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা গতদিন দেখছি যে হচ্ছে বেসিক যে সার্কিট গুলোর যে বেসিক কথাগুলো আছে, যেমন কেভিএল কেসিএল সার্কিট কিভাবে সলভ করতে হয়, তো সেই জিনিসগুলো দেখছি। এসি কারেন্টের কিছু বেসিক দেখছিলাম আমরা, ফ্রিকোয়েন্সি যে রেসপন্স। তার আগে আমরা দেখছিলাম যে ট্রান্সপোর্ট ফাংশন বা ট্রান্সফার ফাংশন, যেটা সেই ফাংশনটা আমরা দেখছি। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। আমরা আরএলসি সার্কিট দেখছি, আরএলসি সার্কিটের ট্রান্সফার ফাংশনগুলো কেমন হয় সেই জিনিসটা আমাদের এখানে একটা সামারাইজ করা আছে। তো সামারাইজ করলে সিম্পল কথায়, আমাদের যদি একটা আরসি সার্কিট থাকে, অর্থাৎ প্রথমে একটা রেজিস্টর থাকে, এরপরে যদি আমাদের একটা ক্যাপাসিটর থাকে, তাহলে সেটা ট্রান্সফার ফাংশন, যেটা সেই ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস আর সি ওমেগা জে। ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে, ওমেগাটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো এটা গেল হচ্ছে আমাদের আরসি সার্কিটের জন্য। সিমিলারলি যদি আমাদের সার্কিটটা হয় সিআর সার্কিট, এখানে প্রথমে ক্যাপাসিটর তারপর রেজিস্টর যদি হয়, তাহলে সেটা ট্রান্সফার ফাংশন হবে এরকম: উপরে থাকবে আরসি ওমেগা জে, নিচে থাকবে 1 প্লাস আরসি ওমেগা জে। আর লাস্টলি 3 নম্বর সার্কিটটা হচ্ছে যদি একটা আরএলসি সার্কিট থাকে, অর্থাৎ প্রথমে এটাকে বলতেছি আমরা আর এলসি সার্কিট, এটা হচ্ছে সিআর সার্কিট, এবং এর আগেরটা হচ্ছে আরসি। তো এরকম 3 টাইপের সার্কিট। আর আরএলসি সার্কিট হলে এটা আমাদের ট্রান্সফার ফাংশনটা হবে 1/1 মাইনাস ওমেগা স্কোয়ার এলসি প্লাস আরসি ওমেগা জে। এখন কথা হচ্ছে এই ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা আসলে কি কাজটা করব, মানে কিভাবে কি বুঝবো। তো এখানে মেইন কথা হচ্ছে আমাদের এরকম বিভিন্ন ধরনের সার্কিট থাকতে পারে এসি কারেন্টের ক্ষেত্রে। যদিও আমরা হয়তো এই কোর্সে এই সার্কিটগুলো দেখবো না, স্টিল আপনারা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশনের যেই আমাদের হচ্ছে যে ডেফিনেশনটা ছিল, সেই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এই ট্রান্সফার ফাংশনের সাথে ইনপুট যে ভোল্টেজ, সেটা যদি আমরা গুণ দেই, তাহলে দিস ইকুয়ালস টু হবে আউটপুট ভোল্টেজ। ওকে, তাহলে এটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশনের কথা। অর্থাৎ আমরা আমাদের যে ইনপুট ভোল্টেজ থাকবে, সেই ইনপুট ভোল্টেজের সাথে আমরা ট্রান্সফার যে ফাংশন আছে, সেই ফাংশনটাকে গুণ দিয়ে দিব। গুণ দিলে আমরা পাবো আউটপুট ভোল্টেজ। দ্যাট মিনস আমাদের এই যে সার্কিটগুলো আছে, আরএলসি বা সিআর সার্কিট বা আরসি সার্কিট, এরকম যদি কোনো একটা সার্কিট দেয়া থাকে, সেটা যদি ইনপুট কারেন্টটা দেয়া থাকে, তাহলে আমরা সিম্পলি এই ইনপুট কারেন্টের সাথে, সরি, ইনপুট ভোল্টেজের সাথে আমাদের এই ট্রান্সফার ফাংশনটাকে গুণ দিলেই আমরা আউটপুটটা বের করতে পারবো। কিভাবে? সাপোজ আমরা আরসি সার্কিটেরটা বের করব। তো এখানে কি হবে, এখানে হচ্ছে প্রথমে আসবে হলো ভিআই, মানে ইনপুট ভোল্টেজ যেটা, এটার সাথে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনটা কত? ইনটু 1/1 প্লাস আর সি ওমেগা জে। তাহলে এটা সমান হবে হচ্ছে আউটপুট। সিমিলারলি এটা যদি সিআর সার্কিট হতো, তাহলে এই ট্রান্সফার ফাংশনটা বসতো, আবার আরএলসি সার্কিট হলে এটা বসতো। এখন এই ধরনের সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে মেইন হার্ডলটা হচ্ছে এখানে একটা কাল্পনিক নাম্বার, ওকে, একটা কাল্পনিক সংখ্যা চলে আসে। কাল্পনিক সংখ্যা চলে আসার কারণে এটা হচ্ছে অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এটাকে সাধারণত ফেজর ফর্মে আমরা অ্যানালাইসিস করে থাকি, এবং সেখান থেকে আমরা দেখব যে ফেজর ফর্মে যেটা আসে, ধরেন আমরা জানি যে যে কোনো একটা কাল্পনিক নাম্বার এ প্লাস আইপি আইবি যদি হয়, যেটা আইবিটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ আর এটা হচ্ছে বাস্তব অংশ, তাহলে এই ধরনের সার্কিটের যদি আমি মডিউলাস নেই, অর্থাৎ শুধু ভ্যালুগুলো নেই, ভ্যালুটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার। আর এটা যদি আমাদের মধ্যবর্তী কোণটা নেই, তাহলে সেটা হবে ট্যান ইনভার্স বি ওভার এ, এখানে নেগেটিভ আসবে। সো এরকম ভাবে আমাদের আসলে এটা অ্যানালাইসিস গুলো করতে, আমরা সরাসরি অ্যানালাইসিস গুলো করতে পারি না। আমাদেরকে বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যার যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেগুলো অ্যাপ্লাই করে আমাদের এই অ্যানালাইসিস গুলো করা হয়ে থাকে। তো এরপরে আমরা দেখবো যে আমাদের ল্যাবে
যে কাজগুলো করে থাকি, যে ল্যাবে হচ্ছে, আপনারা তো আসলে ল্যাব সেভাবে হয়তো করেন নাই, ল্যাব পান নাই, তবে ইলেকট্রিক্যাল ল্যাবে সাধারণত এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখার কিছু মেশিন থাকে। ধরেন আপনি এরকম হচ্ছে একটা বক্সের মতো মেশিন থাকে, যেখানে একটা ডিসপ্লে থাকে, যে ডিসপ্লেতে এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখা যায়, এবং ওই বক্সের মধ্যে ভোল্ট চেঞ্জ করার নব থাকে, অ্যাম্প বা কারেন্ট চেঞ্জ করার নব থাকে, আবার ইম্পিডেন্স চেঞ্জ করারও নব থাকে। তো এই নবগুলো বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হচ্ছে সেই জিনিসটা কি বলে হচ্ছে পর্যবেক্ষণ করা যায়। তো এখন আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি রেসপন্স জিনিসটা আসলে কি। ওকে, এখানে যে লেখা আছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তো এটা আসলে কি। তো দেখেন আমরা একটা আরসি সার্কিট দিয়ে অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করি। এখানে একটা আরসি সার্কিট দেয়া আছে, আমি এখানে কিছু কারেন্ট ইনপুট দিচ্ছি, সেটার করেসপন্ডিং হচ্ছে আমার সার্কিটের মধ্যে দিয়ে আমি কিছু আউটপুট পাচ্ছি। তো এই আরসি সার্কিটের একটা ট্রান্সফার ফাংশন রয়েছে, যে ট্রান্সফার ফাংশনটা আমরা একটু আগে দেখে আসলাম, এটা হচ্ছে সেই ট্রান্সফার ফাংশন। সো এই ট্রান্সফার ফাংশনটা যেহেতু একটা কাল্পনিক সংখ্যা, সো এর একটা ভ্যালু থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। তো ভ্যালুটা কত? ভ্যালুটা তো বলছি যে বাস্তব সংখ্যার স্কোয়ার প্লাস কাল্পনিক যে অংশ সেটা স্কোয়ারের রুট ওভার, সো 1 স্কোয়ার প্লাস, এটা স্কোয়ার দিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, 1 স্কোয়ার প্লাস আরসি ওমেগা হোল স্কোয়ার রুট ওভার। তো এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলছে ভ্যালু অর ম্যাগনিটিউড। এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। আর আরেকটা হচ্ছে আসবে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যেটা সেটা কি, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এ ট্যান লেখা, এটা দিয়ে বোঝায় আসলে আর্ক ট্যান। তো এই জিনিসটা আর একটু ভালো করে যদি বলি, এটা আসলে ট্যান ইনভার্স। ওকে, এটা দিয়ে বুঝাচ্ছে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। সো বিটা হচ্ছে উপরে, আর সি ওমেগা উপরে, আর নিচে হচ্ছে 1, সো 1 না লিখলেও হবে। সো এখানে যে এ লেখা আছে, এই এ দিয়ে বোঝায় হচ্ছে আর্ক, এ আর সি, আর্ক ট্যান। আর্ক ট্যান মানে হচ্ছে ট্যান ইনভার্স। তো এটা গেল হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এন্ড রেসপন্স, এটাকে বলতেছি আমরা অ্যাঙ্গেল। ওকে, এখন আমরা আমাদের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, তো এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে আসলে বোঝাচ্ছে কি, সেটা দিয়ে বোঝাচ্ছে আমাদের যে এই যে ফ্রিকোয়েন্সি, সরি, আমাদের যে ফাংশনটা আছে, এই ফাংশনের সাথে করেসপন্ডিং দুইটা ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি আছে দেখেন ওমেগা। সো এই ওমেগার সাথে বা এই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের হচ্ছে এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলটা কিভাবে কাজ করতেছে, সেটাই আসলে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সে দেখি। দেখেন আমরা যদি আমাদের প্রথম কার্ভটা দেখি, এটা হচ্ছে ম্যাগনিটিউড ভার্সেস ওমেগা কার্ভ। এই কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের ফ্রিকোয়েন্সি খুব কম থাকবে, মানে আমাদের যে আমরা যে কারেন্টটা সাপ্লাই দিব আরসি সার্কিটের ভিতর দিয়ে, এই ফ্রিকোয়েন্সি যখন কম থাকবে তখন তার ম্যাগনিটিউড ম্যাক্সিমাম থাকবে 1। এরপরে ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে আস্তে আস্তে ম্যাগনিটিউড ডিক্লাইন করতে করতে একসময় একটা ফ্ল্যাট কার্ভে চলে আসবে। তো এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে, তো এখান থেকে কি বুঝতে পারতেছি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের যে আরসি সার্কিটটা আমরা ইউজ করতেছি, এই আরসি সার্কিটটার যদি ফ্রিকোয়েন্সি আমাদের কম রাখা হয়, ধরেন এখানে রাখা হলো, তাহলে তার ইম্পিডেন্সটা বেশি হবে, অর্থাৎ তার রেসপন্সটা বেশি হবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে বেশি থাকবে, যার ফলে আমার আউটপুট ভোল্টেজটাও বেশি হবে। বিকজ আমি কি জানি, আমি জানি যে ভিআই ইন্টু এইচ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি আউট। সো এই এইচ ওমেগার যদি ম্যাগনিটিউডটা বেশি হয়, মানে বড় হয়, তার মানে আউটপুটটাও বড় হবে। আর যদি ম্যাগনিটিউড অর্থাৎ আমার যদি ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ফ্রিকোয়েন্সি বেশি হইলে আমার ম্যাগনিটিউডটা ছোট হয়ে যাচ্ছে, কমে আসতেছে, রাইট? তার মানে আমার আউটপুট ভোল্টেজও কমে যাচ্ছে। তার মানে আমরা যে এসি কারেন্টের, মানে আমাদের যে লাইনে যে এসি কারেন্ট ইউজ করি, সেটা সাধারণত 50 হার্জ, 50 হার্জ এই রিজিওনে। তো দেখেন 50 হার্জ যদি হয়, তাহলে কম বেশি 0.8 এর মতো আমাদের
হচ্ছে ওমেগা মানে ম্যাগনিটিউডটা আসতেছে। তো ম্যাগনিটিউড যদি 0.8 এর মতো আসে, দ্যাট মিনস আমার ইনপুটের 80% হচ্ছে আমার আউটপুট, রাইট? দ্যাট মিনস আমাদের হচ্ছে যে লাইনের যে কারেন্টটা আছে সেই কারেন্টটা মোটামুটি 80% এফিশিয়েন্ট বলা যায়। অর্থাৎ আমাকে যে সাপ্লাই দেওয়া হচ্ছে, যদি আমাকে 100 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়, তাহলে আমি লাইনে পাচ্ছি কত, 80 ভোল্ট। কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা যদি, লাইনের ফ্রিকোয়েন্সি যদি বড় রাখা হতো, 200 বা 600 বা 800 বা 1000 রাখা হতো, তাহলে কিন্তু এই এফিসিয়েন্সিটা আরো ডাউন করতো। সো আমাদের ভোল্টেজ লাইনে এমন একটা এফিসিয়েন্সি সিলেক্ট করা হয়েছে যাতে করে কিনা এই মানে পারপাসটাও ফুলফিল হয়, এসি কারেন্টের সাপ্লাইটা ঠিকঠাক মতো নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যায় ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং এ, আবার এট দ্য সেম টাইম যেন আমাদের আউটপুট যেটা সেটাও মোটামুটি রিজনেবলি বেটার হয়। তো সিমিলারলি আমাদের অ্যাঙ্গেলের সাথেও ওমেগার একটা রিলেশন রয়েছে। সেখান থেকে আমরা দেখি যে যখন আমাদের ওমেগা একদম জিরো, তখন অ্যাঙ্গেলটা জিরো থাকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে ফেজ অ্যাঙ্গেল, ওকে? আর যত বেশি বাড়তে থাকে তত এই অ্যাঙ্গেলটা নেগেটিভ দিকে যাইতে থাকে, অর্থাৎ তত আসলে সমস্যা, তত আমাদের ফেজটা বাড়তে থাকে। তো আমাদের তার মানে আমরা এই ফ্রিকোয়েন্সি যে রেসপন্স যে কার্ভগুলো, সেখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমাদের যে ইলেকট্রিক লাইন থাকে সেই লাইনের যে ফ্রিকোয়েন্সি সেটা যেন মিনিমাম থাকে। আর ফ্রিকোয়েন্সি জিরো থাকলে সবসময় আমরা 100% আউটপুটটা পেয়ে থাকি, যেটা আসলে আমরা আমাদের ডিসি কারেন্ট থেকে আমরা বুঝতে পারি। একটা ব্যাটারির হচ্ছে ইয়ে কত, ফ্রিকোয়েন্সি কত, অবভিয়াসলি জিরো, কারণ 0 হার্জ, কারণ ব্যাটারি তো আসলে ডিসি কারেন্ট, অর্থাৎ নিরবিচ্ছিন্ন কারেন্ট দিতে পারে, এর কোনো ফ্রিকোয়েন্সি নেই। সো ব্যাটারি থেকে আউটপুটটা কিন্তু আমরা যত ভোল্টের ব্যাটারি, সেখান থেকে আমরা কিন্তু তত ভোল্টেরই আউটপুট পেয়ে থাকি। আপনারা হয়তো বা এই যে মাল্টিমিটার দিয়ে কখনো যদি ব্যাটারি চেক করে দেখেন, যদি আমাদের ব্যাটারির গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, তাহলে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন যে সে 1.5 ভোল্টই আউটপুট দেয়। কিন্তু যেহেতু আমাদের লাইনের কারেন্টে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এটার একটা ফ্রিকোয়েন্সি থাকবেই, বাট আমাদের টার্গেট থাকবে যে এই ফ্রিকোয়েন্সিটা মিনিমাম রাখা। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে সার্কিট রেসপন্স। সার্কিট রেসপন্সটা আসলে কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা সার্কিট দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সার্কিট, ওকে? এটা হচ্ছে আমাদের সার্কিট। কি সার্কিট? আরসি সার্কিট। তো এই সার্কিট আমি ইনপুট দিচ্ছি কি, ভোল্টেজ ইনপুট দিচ্ছি ভিআই, আর আউটপুট পাচ্ছি ভি0। সো এখন আমার এই যে ভিআই আর ভি0, এটা কি, অবভিয়াসলি একটা এসি কারেন্ট, রাইট? সো এই কারেন্টের ফ্রিকোয়েন্সি লিখে দেওয়া হচ্ছে কত, cos 50t প্লাস cos 800t। এখানে 50 আর 800 এগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা ওমেগা, ওকে? সো এখান থেকে ইনপুট গেল, ইনপুটের পিক গুলা দেখেন, পিক গুলো অনেক বেশি শার্প, অর্থাৎ ম্যাগনিটিউড বেশি। পিক গুলো অনেক বেশি শার্প, এদের ম্যাগনিটিউড বেশি। আবার আউটপুটটা দেখেন খুব ছোট ছোট শার্প দেখতেছেন, ছোট ছোট মানে ম্যাগনিটিউড অর্থাৎ কম। সো এটার আবার হচ্ছে আমার আউটপুটটা কি আসতেছে, 0.95 cos 50t মাইনাস 20, 0.13 800t মাইনাস 85। তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই আছে, 50 আর 800 এই দুটো কিন্তু সেম আছে। কি চেঞ্জ হয়েছে, এ হচ্ছে -20 ডিগ্রি আউট অফ ফেজে আছে, এ আছে -85 ডিগ্রি আউট অফ ফেজে, এবং এদের সাথে একটা ম্যাগনিটিউড গুণ হয়ে গেছে। তো এই যে ভ্যালুগুলা, অর্থাৎ এই সার্কিটের ভেতর দিয়ে আমার এই ভোল্টেজ ইনপুট দেওয়ার ফলে যে আমি এই ভোল্টেজ আউটপুট পাচ্ছি, এটা আসলে আমরা এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ থেকে পেয়ে থাকি। অর্থাৎ এই যে 50, হ্যাঁ, এই 50-র জন্য, 50 ফ্রিকোয়েন্সির জন্য আমাদের দেখতে হবে ওমেগা ম্যাগনিটিউডটা কত, 50 ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাচ্ছে প্রায় 0.95। সো এই 0.95টা এখানে বসছে, এবং আবার 50-র জন্য আমার অ্যাঙ্গেলটা আসতেছে প্রায় -20। সো এখানে 50t এর সাথে -20 আসছে। আবার 800 যেটা, 800 হচ্ছে 600 800, 800 হচ্ছে প্রায় এখানে। তো এটার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখেন প্রায় 0.13। সো এখানে 0.13 বসছে,
আর 800 এর জন্য আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে অলমোস্ট কত 80-র বেশি। তো এই যে এখানে -85, তো 80 কিন্তু একটু বেশি, হ্যাঁ এটা নিচে আর কি, তো -85। সো আমরা এইভাবে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখে আমরা আমাদের আউটপুট যে ভোল্টেজটা আছে সেটা মেজার করতে পারি। তো এটাকে হচ্ছে সার্কিট রেসপন্স বলা হচ্ছে। এরপরে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স গুলো পাইছি, তো এই কার্ভ গুলো অনেক বেশি শার্পলি ডিক্লাইন করে। তো এই কার্ভ গুলোকে খুব সুন্দরভাবে আঁকার জন্য আমরা যে প্লটটা ইউজ করি সেটাকে বলা হয় বড প্লটস। এটা আসলে আপনাদের খুব একটা জানার দরকার নেই। এটা মেইন কথা হচ্ছে আমাদের বাম পাশের মানে ওয়াই এক্সিস যেটা, সেটাকে লগারিদমিক ফরম্যাটে নিয়ে যেতে হবে, আর নিচে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সি 10-এর গুণক হিসেবে লিখে রাখা হয়। ওকে, তো এইভাবে করে হচ্ছে প্লটগুলো করা হয়। তো এটা আসলে জাস্ট এমনি একটু সরি জাস্ট একটু এমনি একটু দেখার জন্য, আর কিছু না। যেমন ধরেন এই যে ম্যাগনিটিউড ভার্সেস ওমেগার যে প্লটটা এর আগে আমরা দেখে আসছি, সেই প্লটটাকে যদি আমরা বট প্লটে যদি আমরা বসাই, অর্থাৎ সেটাকে যদি আমি কি বলে লগারিদমিক স্কেলে নেই, তাহলে এরকম একটা কার্ভ পাবেন। সেই কার্ভটার সুবিধাটা কি সেটা একটু পরে আসতেছি। আবার যদি অ্যাঙ্গেলের হচ্ছে রেসপন্স দেখেন, অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখেন, সেটাকেও লগারিদমিক স্কেলে বসালে এরকম একটা কার্ভ পাওয়া যায়। তো এইটাই হচ্ছে বট প্লট। এই বট প্লটের সুবিধাটা হচ্ছে কি, এই বট প্লটের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এরকম যে আমার এই যে ইয়ে কি বলে হচ্ছে ফাংশনটা থাকতেছে ট্রান্সফার ফাংশন, এই ট্রান্সফার ফাংশনের সাথে বট প্লটের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে এই যে প্লটটা আছে, এই প্লটের যে লিনিয়ার লাইনটা, মানে এইভাবে লাইনটা যেটা নেমে গেছে, এটাকে যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করি আর এটাকে যদি একটু আগায় নিলে যে পয়েন্টে ছেদ করবে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ হবে। এই ট্রায়াঙ্গেল শেপের যে পয়েন্টে ছেদ করবে, অর্থাৎ এখান থেকে যেভাবে ডিক্লাইনটা হয়েছে আমাদের ফ্রিকোয়েন্সির, এই ছেদ পয়েন্টটা দিয়ে আসলে বোঝা যাবে যে এখানে আমাদের কারেন্টের যে ফ্রিকোয়েন্সি যে ড্রপটা, ওকে, মানে অর্থাৎ ইনপুট থেকে আউটপুটে যে ড্রপটা, সেই ড্রপটা বোঝা যাবে এখানকার এই শার্প ডিক্লাইনটা দিয়ে। এখানে একটা আমরা এরকম এই বট প্লট থেকে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে এটার এরিয়া বের করে কতটুকু ডিক্লাইন হচ্ছে সেটা আমরা বের করতে পারি, অর্থাৎ কতটুকু তার কি বলে ভ্যালু কতটুকু কমে গেছে সেটা বের করা যায়। তো বট প্লটের মেইনলি ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট অর্ডার ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি এরকমই। তো এই জিনিসটা আসলে খুব বেশি একটু অ্যাডভান্স হয়ে যায়, আপনাদের জাস্ট একটু ওভারভিউ হিসেবে আমি জাস্ট উপর দিয়ে চলে যাচ্ছি। ওকে, আপনাদের একটু বুঝলেই হবে যে এটা আসলে কি, এত বেশি আপনাদের মাথায়ও নেওয়ার দরকার নেই। সিমিলারলি আমাদের যদি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ক্যারেক্টারিস্টিক্স। এখন যদি আমরা একটা ওভার ড্যাম্প সার্কিট দেখি, ওভার ড্যাম্পড দিয়ে আসলে কি বোঝায়? ওভার ড্যাম্প দিয়ে বোঝায় আমাদের এই যে ডিক্লাইনটা, মানে এরিয়াটা বড় হবে। আর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আন্ডার ড্যাম্পড। আন্ডার ড্যাম্প দিয়ে বোঝায় হচ্ছে আমার এই যে ইনক্লাইনটা, এটা হচ্ছে হঠাৎ করে উপরে উঠে যাবে। অর্থাৎ ওভার ড্যাম্পের ক্ষেত্রে যেটা হবে যে সার্কিটটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, কোনো শার্প এই যে ইনক্লাইনেশন এরিয়াটা আমরা এখান থেকে বের করতে পারবো। বাট আন্ডার ড্যাম্পড যেটা থাকবে, আন্ডার ড্যাম্প সার্কিটের ক্ষেত্রে হঠাৎ করে এটার একটা শার্প ইনক্রিজ হবে, যে ইনক্রিজ হওয়ার কারণে আমরা আসলে যেই ইয়েটা আঁকবো, এটা হওয়ার কারণে আমরা এখানে যেই ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবো, ট্রায়াঙ্গেলটা এরকম হবে। এখানে যে ট্রায়াঙ্গেলটা আঁকতে পারবো সেটা আসলে একটা পিকের নিচে থাকবে, অর্থাৎ আন্ডার ড্যাম্পড হবে। আর ওভার ড্যাম্পড হচ্ছে এই পিকটা অবভিয়াসলি উপরে থাকবে, নিচে থাকবে না। তো এরকম কিছু বেসিক কথাবার্তা আসলে আমাদের প্রথম যে রিভিউ ইয়েটাতে ছিল সেটাতে এরকম ছিল। তো আমাদের এসি কারেন্ট নিয়ে তেমন একটা আগাবো না, তবে আমরা এই বেসিক ক্লাস থেকে কিছু সার্কিট সলভ করতে যাচ্ছি কেভিএল কেসিএল ইউজ করে। তো সেই জিনিসগুলো হয়তোবা আমাদের পরীক্ষার মধ্যে থাকবে। তো এখন পর্যন্ত যেটুকু বললাম, এখানে আসলে খুব একটা যে আপনারা বুঝবেন এটা আমি এক্সপেক্ট করি না। তারপরও মানে মোটামুটি কি জিনিসটা বুঝতে পারছেন, যে কনসেপ্টটা আসলে বুঝতে পারছেন যে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে কার্ভ গুলো দেখে আমরা কি বুঝতেছি, এই কনসেপ্ট গুলো কি মোটামুটি বুঝতে পারছেন কিনা জাস্ট একটু বললেই হবে।
জি স্যার, মোটামুটি বুঝে গেছি। মানে এখন মোটামুটি বলতে কি মানে কেন এখানে 50 থেকে -20 হয়েছে, কেন 800 থেকে -85 হয়েছে, অথবা 0.95 কেন আসছে 0.13, এই জিনিসটা কি একটু বুঝতে পারছেন কিনা, ম্যাথমেটিক্যাল জিনিসটা? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, সবাই কি একটু হলেও বুঝছেন? একটু রেসপন্স করেন। আচ্ছা, আপনারা এমনিতে ক্লাসে আছেন তো, জি নাকি শুধু স্যার, একটু? আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ক্লাসে থাকলে হবে। তো আপনাদের এখন এটা আসলে টপিকটা এখানে ক্লোজ। আপনাদের এখন কিছু সার্কিট অ্যানালাইসিস করব, তিনটার মতো, তিনটার মতো সার্কিট আর কি অ্যানালাইসিস করব কেভিএল কেসিএল ইউজ করে। ওকে, তো এটা হচ্ছে একটু আর এটা কি ভালো প্র্যাকটিক্যালে করে। করবো না থিওরি? জি, স্যার, এটা কি প্র্যাকটিক্যাল ক্লাসেরই একটা অংশ না থিওরি ক্লাসে চলে যাবে? আপনাদের প্র্যাকটিক্যাল আর থিওরি ক্লাস আসলে একই সাথে, ঠিক আছে, একই জিনিস, প্র্যাকটিক্যাল আর থিওরি ও, ক্লাস। আচ্ছা। এটা আপনাকে ওই যে প্রথম ক্লাসে বলে দিছিলাম, এই জি প্র্যাকটিক্যাল স্যার। আর থিওরি ক্লাসে একই জিনিস, শুধুমাত্র যদি অফলাইন ক্লাস হয়, যদি হয়, তাহলে হয়তোবা আপনাদের একটা রোবোটিক্স এর একটা প্রজেক্ট দিয়ে দেওয়া হবে। ওকে, জি স্যার। তো আর যদি অফলাইন না হয় তাহলে তো আপনারা যেরকম আর কি চলতেছে এটাই, মানে টার্ম ফাইনালে যা করবেন ওই ওরকমই হয়তো ছোটখাটো কিছু ম্যাথ দিয়ে আপনাদের জাস্ট ইয়েটা হয়ে যাবে, প্র্যাকটিক্যালেরও এক্সামটা হয়ে যাবে। আর এর মধ্যে যদি, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস প্রতিদিনই আছে, এর মধ্যে যদি আমি মোটামুটি দেখি যে ইলেকট্রনিক্স এর ক্লাস খুব ভালোভাবে আগায় গেছে, তাহলে হয়তো বা আপনাদেরকে একটু বেসিক রোবোটিক্স নিয়ে একটা বা দুইটা ক্লাস আর কি একটু মানে শিখানো আর কি, শেখানোর জন্য, এছাড়া আর কিছু না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ক্লাসে হয়তো বা রোবোটিক্স একটু শেখানো হবে, সেটা জি স্যার, হচ্ছে। জি, তাহলে তো স্যার ভালো হয়, কারণ হলো প্র্যাকটিক্যালি কিছু দেখতে পারলে তো স্যার মোটামুটি ভালো। জি, তা তো অবশ্যই, কিন্তু অনলাইনে আসলে প্র্যাকটিক্যালি দেখানো কি মানে ইউটিউবে ভিডিও দেখাইতে পারি এটাই আর কি। তো ওটাই আর কি, যদি ইলেকট্রনিক্স ক্লাসগুলো মোটামুটি আমরা কভার করতে পারি, মানে মোটামুটি যদি একটা পর্যায়ে যেতে পারি যে আমি এখন সার্কিট অ্যানালাইসিস সলভ করতে পারতেছি ইলেকট্রনিক্সের, অ্যাম্পলিফায়ার সার্কিট বানাইতে পারতেছি বা কিছু, তাহলে আমরা চেষ্টা করব যে একটা দুইটা তিনটা রোবোটিক্স এর উপরে ক্লাস নিতে। আপনাদের হয়তো বা কিছু রোবোটিক্স এর কি ইয়ে করে দেখাবো যে কিভাবে কি কাজ করে, কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে। তো এই আর কি বেসিক জিনিসগুলো, বা একটা বেসিক রোবট বানাইতে কি ধরনের কি জ্ঞান লাগে সেই জিনিসটা যেন আমরা পাই, আরডুইনো কিভাবে প্রোগ্রাম করতে হয়, এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করব। তো আপাতত আমরা সার্কিটেই থাকতেছি। তো আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস করব কিছু, বেশি না, তিনটার মতো সার্কিট দেখব, একটু সময় নিয়েই করব। করার পরে এটা আপনাদেরকে হ্যান্ড আউট হিসেবে দিয়ে দিব। এখানে হাতে লেখা থাকবে, তো হাতে লেখাটা হয়তো বা একটু আপনাদের জায়গা এত কম কেন? আচ্ছা, হাতে লেখা থাকবে, সো এটা একটু প্রবলেম হতেছে। সামহাউ সিলেক্ট হচ্ছে না, একটু ওয়েট করেন। ওকে, তো এখন আমরা
আচ্ছা আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, তো আমাদের এই তিনটা আর কি সার্কিট দেখাবো আপনাদেরকে, টোটাল এই তিনটা। তো এই তিনটা সার্কিট সলভ করতে যতক্ষণ লাগে আমাদের ততটুকুই ক্লাস, এরপর আপনাদেরকে আমি ছেড়ে দেবো। তো আপনারা একটু ভালো করে খেয়াল করে তো দেখেন প্রথম সার্কিটটা, এটা অবভিয়াসলি আমি বিভিন্ন খান থেকে নিছি, এগুলো সার্কিট তো আমি বানাই নাই, সবগুলো হচ্ছে কোনো না কোনো বই থেকে বা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো দেখেন ফার্স্টের সার্কিটে কি আছে, সার্কিটটা যদি খেয়াল করেন খুবই সিম্পল একটা সার্কিট। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্টর আছে, এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে I1, এখানে I1 যাচ্ছে, যাওয়ার পরে সি যে নোড আছে সেই নোড থেকে I2 কারেন্ট আর I1 মাইনাস I2 কারেন্ট চলে যাচ্ছে। I2 কারেন্ট ঢুকতেছে একটা ইলেকট্রিক বাল্বে, যে বাল্বের রেজিস্টার হচ্ছে 4 ওহম, আর I1 মাইনাস I2 যে কারেন্টটা সেই কারেন্টটা চলে আসতেছে আরেকটা ভোল্টেজ সোর্সে, যেটা হচ্ছে 12 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, এবং আলটিমেটলি সেটা R3 নামক একটা রেজিস্টার দিয়ে বের হয়ে আসতেছে। একটু দাঁড়ান, হ্যাঁ। তো সার্কিটটা কি কেউ বুঝেন নাই বা কিছু এরকম কেউ আছেন যে স্যার এখানটা বুঝলাম না, সার্কিটের এই জায়গাটা কি? স্যার দুইটা সোর্স তো এখানে দুইটা আছে, তাহলে হ্যাঁ যদি কারেন্ট একদিক দিয়ে এইখান থেকে আর কারেন্ট যাইতেছে, তাহলে এইখানে যে আরেকটা সোর্স আছে এইখানে মানে কারেন্ট উৎপন্ন হবে নাকি? আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে এখানে তো আরেকটা সোর্স আছে, রাইট? জি স্যার। তো এখান থেকে নতুন ধরনের কোনো কারেন্ট আসবে কিনা, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি এই সার্কিটটা থেকে নতুন কারেন্ট অবশ্যই উৎপন্ন হয়েছে, এখান থেকে যেই কারেন্ট উৎপন্ন হয়েছে এখান থেকেও অন্য আরেকটা কারেন্ট উৎপন্ন হয়েছে, ওকে। বাট সার্কিটটা জি হচ্ছে স্যার। একটা ক্লোজড সার্কিট, জি স্যার, জিনিসটা ক্লোজ ক্লোজ সার্কিট। করার পরে এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হয়েছে আর এখান থেকে যেটা উৎপন্ন হয়েছে সেই দুইটার সমষ্টি হচ্ছে আমার I1, ঠিক আছে? যেহেতু এটা একটা ক্লোজ সার্কিট, সো এই সার্কিটের টোটাল যে কারেন্টটা সেটাকে I1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। যে I1টা হচ্ছে টোটাল কারেন্ট, সে এই ব্রাঞ্চে যাওয়ার পরে দুই ভাগ হয়ে গেছে, একটা I2 হিসেবে বের হয়ে গেছে, আরেকটাকে আমরা নাম দিতে পারতাম I3, বাট তারা I3 না দিয়ে এটাকে বলতেছে I1 মাইনাস I2, মানে I2 কে বাদ দিলে যতটুক থাকে ততটুক। এবং এই এই I1টাই হচ্ছে আমার এই E1 আর E2 এই দুইটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে উৎপন্ন টোটাল কারেন্টটা সমষ্টিগতভাবে এখানে থাকে। বুঝতে পারছেন? জি স্যার স্যার। এখানে উৎপন্ন বলতে ইনপুট কারেন্ট না স্যার? হ্যাঁ, ইনপুট কারেন্ট অবভিয়াসলি। ইনপুট বলতে আপনি তো এখানে কোনো কারেন্ট সোর্স নাই, এখানে ইনপুট আসলে কারেন্ট বলাও যায় না, ইনপুট কারেন্ট আসলে কথাটা ভুল এক হিসেবে। এখানে যেহেতু কোনো সোর্স নাই, কারেন্টের সোর্স নাই, অর্থাৎ এখানে কোনো কিন্তু এরকম কোনো কারেন্ট সোর্স দেয়া নাই, রাইট? এখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে আমাদের এই ভোল্টেজ কি বলে পটেনশিয়াল ডিফারেন্সের জন্য বা ভোল্টেজ ক্রিয়েট করার জন্য, ওকে। সো এখানে আসলে ইনপুট কারেন্ট ওইভাবে বলবো না, বাট আমার এই ভোল্টেজ থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে বা বের হচ্ছে সেটাই আমাদের এই লাইনের মধ্যে চলতেছে। তো সেই কারেন্টটাই হচ্ছে I1, মানে টোটালটা। ওকে, তাহলে কি আমরা এখন আগাবো, রাইট? সার্কিটটা সলভ করি। জি স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন এখানে আমরা হচ্ছে এখানে বলে দিচ্ছে যে সার্কিট সলভ করতে হচ্ছে কারশফস ল দিয়ে। তাকে দেখি যে এখানে কি কি আননোন আছে। তো কি কি আননোন আছে? আচ্ছা, এটা সাদা। তো আননোন আছে কি কি? একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। এই দুইটা কিন্তু আননোন, বাদ বাকি কিন্তু সবকিছু নোন। সবকিছু কিন্তু আমাদের এখানে দিয়ে দেয়া আছে, দ্যাট মিন্স আমাদের সার্কিটটা যথেষ্ট ইজি সলভ করার জন্য। তো তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু দুইটা আননোন, তার মানে আমাদের যদি দুইটা ইকুয়েশন পাই বা দুইটা ইকুয়েশন করতে পারি তাহলে কিন্তু আমরা জিনিসটা সলভ করে ফেলতে পারবো। তো আমরা দেখি প্রথমে কি ইকুয়েশন করা যায়। তাহলে দেখেন এইখানে তিনটা লুপ ক্রিয়েট করা যাবে। এই ভেতরে একটা লুপ, ডান সাইডে একটা লুপ, আর টোটালটা নিয়ে আরেকটা লুপ।
এরকম 3টা লুপ করা পসিবল। তো আমরা এখন এখানে ছবির মধ্যে সুন্দর মতো 2টা লুপ দিয়ে দিছে, তো আমরা এই 2টা লুপ নিয়ে কাজ করি। তো প্রথমে আমরা এই লুপটা নিয়ে কাজ করব। তো এটাকে আমরা বলি যে লুপ 1, নাম দিলাম লুপ 1। এখন আমরা একটু নিচে চলে আসব। আচ্ছা, তো আমরা লিখি যে ফর লুপ 1, আমরা লুপ 1 এ কি অ্যাপ্লাই করব? কেভিএল অ্যাপ্লাই করি, কারশফস ভোল্টেজ ল। আমরা লুপ 1 এ অ্যাপ্লাই করলাম কেভিএল। সো কেভিএল অ্যাপ্লাই করলে যেটা পাবো, কি পাবো দেখেন, আমাদের কারেন্টটা ঘুরতেছে কি ঘড়ির কাঁটার দিকে, রাইট? সো আমাদের কারেন্টটা শুরু হবে, ধরেন এখান দিয়ে কারেন্ট ঢুকবে, তো এদিক দিয়ে যাবে, এইভাবে যাবে, এদিকে যাবে, এখান থেকে নিচে আসবে, এইভাবে আসবে, এসে এখানে আলটিমেটলি মিট করবে। তো আমার লুপটা এইভাবে ঘুরে আসতেছে। তো আমি যদি এখন এই ভোল্টেজ সোর্সের দিকে খেয়াল করি, তাহলে দেখেন এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ যে প্রান্তটা আছে, নেগেটিভ যে ইয়েটা কি বলে, নেগেটিভ যে পোলটা, হ্যাঁ, সেই পোলটাতে কিন্তু আমাদের এই লুপটা এন্টার করতেছে। দ্যাট মিনস আমার শুরুটা হবে নেগেটিভ, ভ্যালু হচ্ছে E1, E1 এর ভ্যালু কত? 20 ভোল্ট, সো -20। এরপরে সে ঢুকতেছে রোধ R1, R1 যে রেজিস্টর আছে সেটাতে, এবং R1 রেজিস্টরের মধ্যে কারেন্ট হচ্ছে I1। দ্যাট মিনস এটার ভোল্টেজ কত? ওম ল থেকে আমরা ভোল্টেজটা পাবো, সাইটে একটু ছোট্ট করে ওমস লটা লিখে দিই। ওমস লটা কি বলতেছে যে V ইকুয়ালস টু I ইন্টু R। সো তার মানে এখানকার এটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ হচ্ছে 10 ইন্টু I1। সো আমি এটাকে কি করলাম, আমি এটা ধরে নিলাম, আমার ইচ্ছা, আমি এখানে পজিটিভ নিলাম, এটা নেগেটিভ নিলাম। দ্যাট মিনস এটার পজিটিভ পোলে আমাদের কারেন্টটা ঢুকলো, এবং এটার ভ্যালু হচ্ছে I1 ইন্টু 10, R1 এর ভ্যালু হচ্ছে 10, I1 ইন্টু 10। এরপরে লুপটা এদিকে ঘুরে R2 তে এসে ঢুকলো, আবার R2 তেও আমি ধরে নিলাম যে এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। সো এখানে ঢুকতেছে I2 কারেন্ট, এবং এটা হচ্ছে 4 ওহমের ভেতরে, তাহলে প্লাস I2 ইন্টু 4, তাহলে দিস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কেভিএল অনুসারে। তাহলে এটা গেল আমার প্রথম ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশনটা সবাই বুঝতে পারছেন? না বুঝলে এখনই কোশ্চেন করেন। জি স্যার, জি বলেন। এই মানে আমার যেখানে কারেন্টটা উৎপন্ন হলো পজিটিভ সাইন হবে না? এই যে মাইনাস, আপনি যেটা শুরু করছেন যে 20 -20 দিয়ে, জি জি, এখন তো আপনাকে পজিটিভ বললাম। দিকে যদি শুরু হয়। হ্যাঁ, জি আরেকবার কথাটা খেয়াল করেন। এটা আমাদের লুপটা নিচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তো জি 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 লুপটা যাচ্ছে এইভাবে, এইভাবে, তাই তো? জি। তো আমার হচ্ছে এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা যেই প্রান্তে ঢুকবে, ঠিক আছে, হুম হুম এটা তো জি এইভাবে, যেই হ্যাঁ প্রান্তে ঢুকবে সেই প্রান্তে যে সাইনটা থাকবে সেই সাইনটা লিখতে হবে। এখানে যদি আমার আচ্ছা পজিটিভ ঠিক, সাইন থাকতো নিচে আর উপরে নেগেটিভ, তাহলে আমি এখানে বুঝতে পজিটিভ পারছি। লিখতাম। জি ধন্যবাদ। জি বুঝতে পারছি। ওকে, তাহলে এটা মোটামুটি বুঝে গেল। তো এটা গেল আমাদের প্রথম লুপ। ওকে, এরপরে আমরা আসবো লুপ 2। তো লুপ 2 দিলাম, এটাকে আমরা লুপ 1 লিখে রাখি। এটা লুপ 1, আর এটা গেল হচ্ছে আমাদের লুপ 2। তো লুপ 2 তে এটাকে পজিটিভ দিলো, এটা নেগেটিভ। ওকে, তো এখন আমরা আসবো লুপ 2 এ কেভিএল অ্যাপ্লাই করব। তো লিখি যে ফর লুপ 2, আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতেছি? কেভিএল। ওকে, তাহলে এখন দেখেন লুপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে। লুপ 2 এর ক্ষেত্রেও ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছে, এবং সবসময় খেয়াল রাখবেন, আপনি যদি এখানে ঘড়ির কাঁটার দিকে নেন তাহলে অবশ্যই পুরো সার্কিটটার মধ্যে অ্যানালাইসিসটা করতে হবে ঘড়ির কাঁটার দিকে ধরে।
আপনি কিন্তু ঘড়িটারের বিপরীত দিক নিয়ে করতে পারবেন না। একভাবে নিলে সেই একভাবেই করতে হবে, দুইভাবে সার্কিটের অ্যানালাইসিস করা যাবে না। তো ভালো কথা, এখন তাহলে আমার লুপটা যাচ্ছে কিভাবে, ঘড়ি কাঁটার দিকে যেহেতু, তার মানে এই দিকে ঢুকতেছে, এই দিকে ঢুকতেছে, আবার এইভাবে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এই প্রান্ত দিয়ে বের হয়ে এখানে এসে মিলতেছে। তো শুরু করি এখান থেকে। তাহলে দেখেন, এই যে সেকেন্ড যে ভোল্টেজ সোর্সটা আছে সেটার কি নেগেটিভ প্রান্তে আমাদের কারেন্টটা এন্টার করছে। দ্যাট মিন্স আমার প্রথম যে ইয়েটা ভ্যালুটা সেটা হবে মাইনাস কত, -12। যেহেতু এটা নেগেটিভ দিকে ঢুকছে, সো এটা নেগেটিভ ভ্যালু আসলো। এরপরে ঢুকতেছে R3 তে। এই R3 তে কারেন্ট কত, R3 তে কারেন্টটা হচ্ছে I1 মাইনাস I2। R3 যে রোডটা আছে এটার ভিতরে কারেন্ট ঢুকতেছে I1 মাইনাস I2। তো আমার, এবং আমি ধরে নিছি যে উপরের প্রান্তটা পজিটিভ। তো আমি যদি এটা এখন আমাদের ইয়েতে লিখি তাহলে কত হবে, পজিটিভ I1 মাইনাস I2 ইন্টু কত, এটার ভোল্টেজ ছিল 8 ইন্টু 8 ওহম। এরপরে খেয়াল করে দেখেন R2 তে কারেন্টটা ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে, এবার নেগেটিভ প্রান্ত দিয়ে কিন্তু ঢুকবে। R2 তে কিন্তু ঢুকবে নেগেটিভ সাইড দিয়ে। তো লুপ 1 এর ক্ষেত্রে ঢুকতেছিল কি পজিটিভ দিক দিয়ে, সো আমি লিখছিলাম প্লাস I2 ইন্টু 4। বাট লুপ 2 এর ক্ষেত্রে ঢুকতেছে কি নেগেটিভ সাইড দিয়ে, সো আমার লিখতে হবে মাইনাস I2 ইন্টু 4। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা ভুল করা যাবে না, এই সাইন কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। মাইনাস I2 ইন্টু 4। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সাইনটা সবসময় সেম, মানে আপনি ধরেন এরকম করলেন যে লুপ 1 এর ক্ষেত্রে এটাকে পজিটিভ নিলাম, এটা নেগেটিভ নিলাম, লুপ 2 এর ক্ষেত্রে এটাকে নিচে পজিটিভ নিলাম, উপরে নেগেটিভ নিলাম, এরকম কিন্তু করা যাবে না। পুরো সার্কিটে একবারই পজিটিভ নেগেটিভ নিতে পারবেন, তারপরে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের তাহলে এটা গেল, এটা ওই আগের মতোই আসলে গেল। সো এখানে আশা করি কোশ্চেন থাকার কথা না। তারপর যদি কারো কোশ্চেন থেকে থাকে এখনই জিজ্ঞেস করে ফেলুন। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। তো এটা গেল আমাদের দুইটা ইকুয়েশন। তো দেখেন এই দুইটা ইকুয়েশনে আননোন কয়টা, I1 আর I2। তো আমি এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, সলভ করলেই কিন্তু আমার সার্কিটের সলিউশনটা হয়ে যাবে। তো এখন কিভাবে সলভ করা যায়, একদম সিম্পল ওয়েতে সলভ করবেন। তাহলে প্রথম এক নাম্বার ইকুয়েশন যেটা, এক নাম্বার ইকুয়েশনে কি লেখা যায় যে 10I1 প্লাস 4I2 ইকুয়ালস টু 20। আর দুই নাম্বার ইকুয়েশন থেকে কি লেখা যায়, I1 হচ্ছে 8I1 মাইনাস 8 মাইনাস 4 মানে মাইনাস 12I2 ইকুয়ালস টু 12 এর দিক চলে গেলে 12। তো এখন এই দুটো যদি আপনি সলভ করেন, ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারেন, অথবা আপনি যদি হাতে হাতে করতে চান সেটাও করতে পারেন। তো সলভ করলে দেখেন কি আসতে পারে। তো আমরা না হয় ক্যালকুলেটর দিয়েই করি, ক্যালকুলেটরটা খুঁজি। আপনারা কেউ একটু দেখেন তো ক্যালকুলেটর দিয়ে সলভ করে কত আসে। স্যার 18I1 মাইনাস 8I2 ইকুয়াল 32। না না, মানে সলভ করলে কত আসে, I1 আর I2 এর ভ্যালু কত আসতেছে, একদম সলভ করে ফেলেন ক্যালকুলেটর দিয়ে। স্যার এটা কি এই যে বজ্র গুণন করার পরে তারপরে স্যার
I1 এর মান আসে 1.89 আর I2 এর মান আসে 0.26। এটা জি স্যার। আচ্ছা, আপনি কি ঠিক বলছেন? আমি তো একটু চেক করে দেখি। আপনারা এমনিতে ক্যালকুলেটর ইউজ করতে পারেন তো নাকি? কম বেশি সবাই ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারেন ইকুয়েশন? ক্যালকুলেটর দিয়ে তো করছি স্যার, ইকুয়েশন সিস্টেমে যাই স্যার। জি জি। না মানে বাকিদের কথা জিজ্ঞেস করলাম, আপনি তো করছেন বুঝছি, আপনি পারছেন, তো বাকিদের কথা জিজ্ঞেস করলাম যে আপনারা বাকিরা পারেন তো? স্যার অনেকেই পারে না। না, যারা পারেন না তারা কষ্ট করে ইউটিউব থেকে দেখে হইলেও শিখে নেবেন, কারণ এক্সামে কিন্তু নিজেরটা নিজেকে করতে হবে, নাহলে ভ্যালু ট্যালু ভুল আসলে কিন্তু আপনি কিছু মার্কস কম পাবেন। ধরেন আপনি পুরোটা ঠিক লিখছেন, সবকিছু লাস্টে এসে এটা যদি ভুল করেন তাহলে হয়তো কিছু কম পাবেন, 10-এর মধ্যে দেখা যাবে 7, মানে 3 মার্কের মতো মাইনাস হয়ে গেল, এরকম হতে পারে। তো চেষ্টা করবেন নিজের থেকে করার, কারণ সবার সাথে সবার ভ্যালু হয়তো বা ম্যাচ করবে না, পরীক্ষা কোশ্চেন এইভাবে সেট করা হতে পারে। ঠিক আছে, তো সবাই একটু চেষ্টা করবেন শিখে নিতে, এটা খুব বেসিক জিনিস, এটা আসলে শেখা উচিত। তো এখন কথা হচ্ছে, তো এটা হচ্ছে আমার দুইটা ভ্যালু পাইলাম, এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা I1 পাইলাম 1.89 অ্যাম্পিয়ার আর I2 পাইলাম 0.26 অ্যাম্পিয়ার। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথটা সেটা। এইখানে কারো কোনো কোশ্চেন থাকার কথাও নয়, এটা খুবই সিম্পল ছিল। আমরা পরবর্তীতে আরো দুইটা আছে, দুইটা সার্কিট, এই দুইটা সার্কিট যদি আরেকটু এই দুইটা দেখি তাহলে হয়তো কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হয়ে আসবে। তো আমরা এখন একটু সেকেন্ড সার্কিটটার দিকে নজর দিই। তো সেকেন্ড সার্কিটটা খেয়াল করেন, এখানে কি কি আছে। দুইটা ভোল্টেজ সোর্স আছে, কারেন্টের ভ্যালু দেয়া আছে কিছু, কিছু রোধ দেয়া আছে। ওকে, তো এখানে দেখেন রোধ দেয়া আছে মাত্র 3টা এবং 3টা রোধেরই ভ্যালু দেয়া আছে 2, 4, 8 ওহম। এদিকে ভোল্টেজ সোর্স দিয়ে দিছে 32 আর 20 ভোল্টের, বাট আননোন হচ্ছে কারেন্ট সোর্স গুলো। এখানে কারেন্ট সোর্স কি কি, একটা আছে I4, একটা হচ্ছে I1, I3 আর হচ্ছে I2। তার মানে এখানে আননোন কয়টা, চারটা আননোনস। সো আমাদের ইকুয়েশন ফর্ম করতে হবে কয়টা, ইকুয়েশন ফর্ম করতে হবে চারটা ইকুয়েশন ফর্ম করলে আমরা চারটা আননোন পেয়ে যাব। এখানে লুপ হইতে পারে 3টা, তা আমরা প্রথমে আসি আমরা দুইটা লুপ নিয়ে কাজ করি। তো এটা ধরলাম আমাদের লুপ 1, এটা ধরলাম আমাদের লুপ 2। তাহলে এখানে লিখে দিব আমরা লুপ 1 আর এটা হচ্ছে আমাদের লুপ 2। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা লুপ, এই লুপের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং যেহেতু চারটা ইকুয়েশন লাগবে, এখানে তো দুইটা ইকুয়েশন হচ্ছে, তো আরো হচ্ছে আমাদের আরো দুইটা দরকার। তো এই দুইটা আমরা বিভিন্ন নোড নিয়ে করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করব। এখানে কি কি নোড আছে, ধরলাম নোড এ আছে, নোড বি আছে, নোড সি আছে, নোড ডি আছে। তো চারটা নোড আছে, তো চারটা নোড থেকে যে কোনো দুইটা নোড আমরা আমাদের অ্যানালাইসিসে ইউজ করব। সো ফার্স্টে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দিই। আমরা প্রথমে আসি আমাদের লুপ 1 এর জন্য। ফর লুপ 1 আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কেভিএল। সো লুপ 1 এ যদি খেয়াল করেন কারেন্টটা ঢুকতেছে কিভাবে, এদিক দিয়ে আসতেছে, এইভাবে যাচ্ছে, এখানে ঢুকতেছে নেগেটিভ পজিশনে, কারণ উপরটা হচ্ছে পজিটিভ, তারপরে এইদিকে ঢুকতেছে। সো আমরা আগে হচ্ছে মার্ক করে দিই কোনটা কি। এইদিকে ঘুরতেছে, এটা হচ্ছে লুপ 1। তো আমি ধরলাম এটা পজিটিভ প্রান্ত, ধরলাম এটা পজিটিভ প্রান্ত। তাহলে এখন যদি লুপ 1 এর জন্য কেভিএল লিখি, তাহলে প্রথমে এটা ঢুকতেছে -32 তে নেগেটিভ দিকে, এরপর ঢুকছে পজিটিভ 2 তে, এবং কারেন্টের ভ্যালুটা হচ্ছে I1, তারপরে পজিটিভ 8 এ কারেন্টের ভ্যালুটা হচ্ছে I3।
সো এটা গেল আমাদের প্রথম কেভিএল ইকুয়েশন। এরপর আমরা চলে যাব আমাদের লুপ 2 এর জন্য। এটাতেও আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের লুপটা হচ্ছে এরকম, এদিক দিয়ে যাচ্ছে, এদিকে ঢুকতেছে, এবার দেখেন পজিটিভ প্রান্তে কিন্তু ঢুকতেছে, আবার এদিক দিয়ে যাচ্ছে এদিকে। সো এইটার ক্ষেত্রে নেগেটিভ প্রান্তে ঢুকতেছে, আমরা এটাকেও ধরে নিচ্ছি কি বলা হচ্ছে, আমরা এই সাইডে এটাকে পজিটিভ ঢুকতেছি, এটাকে নেগেটিভ ঢুকতেছি। তো এখানে প্রথমে ঢুকতেছে পজিটিভ 4 এ প্লাস, সরি কালার চেঞ্জ করি, এটা হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে কত 4i2, এরপরে প্লাস ঢুকতেছে 20 তে, মাইনাস ঢুকতেছে 8i3 তে। সো এটা গেল সেকেন্ড ইকুয়েশন। তো এখন আমার ইকুয়েশনে কয়টা টার্ম আসলো, i1 আসছে, i3 আসছে আর i2 আসছে। সো এখানে 3টা আননোন, বাট আমার ইকুয়েশন হচ্ছে 2টা। এখন এটা সলভ করা যাবে না, তাহলে আমরা চলে আসি নোডে। তো প্রথমে আমরা নেই নোড বি নেই, কারণ এখানে 3টা জাংশন আছে, 1 2 3। তো নোড বি তে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কেসিএল। তো ফর নোড বি কি অ্যাপ্লাই করব, কেসিএল। তাহলে দেখেন আমরা কেসিএল থেকে জানি কোন একটা নোডে যে পরিমাণ কারেন্ট ঢোকে তাদের সমষ্টি, যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় তাদের সমষ্টি সমান। সো এই নোডটাতে কি কারেন্ট ঢুকতেছে, i1 আর i2 এই দুটা এসে ঢুকতেছে। সো এখানে আমরা পাচ্ছি i1 প্লাস i2, বের হয়ে যাচ্ছে কে i3, দিস ইকুয়ালস টু i3। তো এটা গেল আমার 3 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখেন এই 1 2 3 এই তিনটা ইকুয়েশনে আননোন কি কি, i1 i2 আর i3। সো তিনটা আননোন, তিনটা ইকুয়েশন। সো এখন তাহলে আমাদের i4 টা কত, i4 টা আমরা যদি নোড এ যদি কল্পনা করি, নোড এ তে i4 ঢুকতেছে আর i1 বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স ফর নোড এ সেখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা পাবো i4 ঢুকতেছে আর i1 বের হয়ে যাচ্ছে। তো দ্যাট মিন্স অ্যাকচুয়ালি i4 আর i1 এর ভ্যালু একই, অর্থাৎ এখানে আসলে আননোন হচ্ছে 3টা, অর্থাৎ i1 আর হচ্ছে i1 i2 i3। i4 টা আসলে জাস্ট আপনাদেরকে কনফিউজড করার জন্য লেখা হয়েছে, এটার আসলে কোনো সলিড ভ্যালু নেই। এরপরে এখন আপনারা করবেন কি, এই 1 2 3 এই তিনটা ইকুয়েশন সলভ করবেন। সলভ করে তাহলে একটু সুন্দর করে লিখি। ইকুয়েশন 1 হচ্ছে 2i1 প্লাস 8i3 ইকুয়ালস টু 32। তারপর ইকুয়েশন 2 হচ্ছে 4i2 minus 8i3 equals to minus 20. আর থার্ড ইকুয়েশন i1 plus i2 minus i3 equals to 0. তাহলে এই তিনটা ইকুয়েশন যদি এখন আমরা সলভ করি আমাদের ক্যালকুলেটরে বসে, তাহলে আমরা যথাক্রমে i1 i2 আর হচ্ছে i3 এর ভ্যালু পেয়ে যাব। তো আপনাদের এই i1 i2 i3 এর ভ্যালুটা বের করাটা আপনাদের নিজ দায়িত্ব, এটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। আপনাদেরকে পিডিএফটাও দেওয়া হবে, পিডিএফটা পেয়ে গেলে এই ভ্যালুটা নিজের থেকে বের করে নেবেন। স্যার এখানে একটা কোশ্চেন আছে। জি বলেন। এটা হলো যে 32 এখানে যে প্রথম সোর্সটা আছে, সোর্স দিয়ে i1 মানে ঢুকতেছে, i1 যাইতেছে। কোনটা, 2 ওহম যে রোধ সেটা? হ্যাঁ এইখান দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি মানে রোদের পরে যায় তো কারেন্টটা ডিভাইডেড হবে, ডিভাইডেড হওয়ার পরে এখানে i2 আসবে না স্যার i3 তে যাবে স্যার, দুইটাতে তো আছে। আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে i1 তো এখানে আসলো, তাই তো, আসার পর তো ডিভাইড হয়ে যাওয়ার কথা, তাই তো, এটা বলতেছেন? আচ্ছা এখানে বলি, এখানে যে জিনিসটা হচ্ছে দেখেন, এই যে 32 যেটা আছে মাইনাস প্লাস, ওকে,
তো কারেন্ট উৎপন্ন হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ কারেন্টের ফ্লোটা হয় এদিকে, হ্যাঁ, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। আবার 20 ওহম যেটা, সেটারও কিন্তু মাইনাস প্লাস, দ্যাট মিন্স এর কারেন্টের ফ্লোটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ব্যাপারটা বুঝছেন তো? I1টা আসলে এই 32 যে ছিল তার, আর I2টা হচ্ছে 20-এর জন্য উৎপন্ন হওয়া যে কারেন্ট সেটা। তো সেই দুইটা আবার এখানে মিলিত হয়ে অ্যাকচুয়ালি একসাথে I3 তে চলে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর কিছু পরিমাণ কারেন্ট যদি এখানে চলেও যায়, সেটা অ্যাকচুয়ালি এই ভোল্টেজ সোর্সটার জন্য ওটা লস্ট কারেন্ট হিসেবে কাউন্ট হবে। তবে অ্যাকচুয়ালি লস্ট কারেন্ট হয় না, কারণ মেইন কথা হচ্ছে কি, আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনে আসলে কোনো কারেন্টই নেই। কারণ এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে, সে আসলে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে দিচ্ছে না। সে বলবে যে কারেন্টটা এদিক চলে যাও, এটা বলবে, বাট অ্যাকচুয়ালি এখানে কারেন্ট আছে। আমি বলতেছি না নাই, এটা কিন্তু I2ই আছে। এখানে কিন্তু I2ই ঢুকে এদিক দিয়ে I2টা আসলে এইভাবে লুপ করে আসতেছে। বাট অন্য কোনো কারেন্ট, অর্থাৎ এই 32 ওহমের যে কারেন্টের যে সোর্স, সেই কারেন্টটা কিন্তু এই লুপের মধ্যে ঢুকতেছে না। এবং এখানে I3টা অ্যাকচুয়ালি I1 আর I2 এর যোগফল। এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে কারণ এই দুইটা ভোল্টেজ সোর্সের পোলারিটি চেঞ্জ করে দেওয়া আছে, মানে ভোল্টেজ সোর্স দুইটা ডিফারেন্ট পোলারিটিতে আছে, এই কারণে। তো এটা এগুলো দিয়ে কিন্তু অনেক কঠিন ম্যাথ সার্কিট করা যায়, ঠিক আছে? তো এগুলো একদম সহজ সার্কিট। এখানে আপনাদের আসলে এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, কারেন্টটা কেন এইদিকে গেল, মানে চিন্তা করতে হচ্ছে না আর কি এই সার্কিট অ্যানালাইসিস গুলোতে। বাট এরকম অনেক ধরনের সার্কিট অ্যানালাইসিস থাকে যেখানে এগুলো হচ্ছে চিন্তা করতে হয়। তো হোপফুলি ওইরকম কিছু দেয়া হবে না, এরকম একদম সিম্পল জিনিসই দেয়া হবে যেখানে ভ্যালু গুলো দেয়াই থাকবে, আপনাদেরকে জাস্ট সলভ করতে হবে। তারপরে যদি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না হয়ে থাকে বলতে পারেন। না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে ধরে নিচ্ছি এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পল, যদি থার্ড এক্সাম্পলটা দেখি, সেখানে বলতেছে যে সলভ দ্য ফলোইং সার্কিট উইথ I1 ইকুয়ালস টু 0.5 অ্যাম্প, ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। এই যে বুঝলাম না, শুধু ভি লিখে রাখছি, ও আচ্ছা। তাহলে এখানে দেখেন কি কি দিয়ে দিয়েছে, এখানে আই দিছে, অর্থাৎ এই যে কারেন্ট সোর্সটা দেয়া, এখানে কিন্তু কারেন্ট সোর্স দেয়া, তার মানে এখান থেকে কিন্তু কারেন্ট আসলে উৎপন্ন হচ্ছে, কারেন্ট সোর্স দেয়া। এটা আমাদের ইনপুট কারেন্ট আমরা বলতে পারি, ইনপুট কারেন্ট। সো ইনপুট কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্প। ভোল্টেজ সোর্স একটা দিয়ে দিছে, ভোল্টেজ সোর্স হচ্ছে 6 ভোল্ট। R1 এর ভ্যালু দিয়ে দিছে, R2 এর ভ্যালু দিয়ে দিছে, R3 দিয়ে দিছে, R4 দিয়ে দিছে। এখন this circuit has 3 independent loops and 3 independent nodes. তিনটা ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে। সেই লুপ তিনটা কোনটা কোনটা? একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ। আর নোড আছে বলছে কি, নোড কয়টা? তিনটা। কোনটা কোনটা? এটা একটা নোড, এটা একটা নোড, আর হচ্ছে এটা একটা নোড। সো এই তিনটা লুপ আর এই তিনটা নোড, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 2, এটা হচ্ছে নোড 3। তো এই তিনটা নোড আছে। তো আমাদের এখন সলভ করতে বলছে কিসের জন্য? এই V1 এর ভ্যালু বের করতে বলছে, V3 এর ভ্যালু বের করতে বলছে, আর V2 এর ভ্যালু বের করতে বলছে। তো এখানে কিন্তু কারেন্ট বলে না, এখানে এখন ভোল্টেজ বের করতে বলছে। তো এটা আসলে কিভাবে করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের এই লাইনের যে কারেন্ট গুলো, সেগুলো বের করে ফেলতে হবে। বের করে ফেলার পরে আমরা আসলে এটার ভোল্টেজটা বের করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি আমি তো চাইছিলাম আসলে আপনাদেরকে লাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিতে, বাট এটা তো সার্কিট একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এখন এই সার্কিট তো আপনারা কি সলভ করতে পারবেন? মনে তো হয় না। চেষ্টা করি, না পারলে নেক্সট ক্লাসে স্যার আচ্ছা, আপনারা চেষ্টা করতে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু চেষ্টা করেন, হ্যাঁ, মানে পারবেন আশা করি। তারপরও একটু সন্দেহ হচ্ছে, নাও হতে পারে। ঠিক আছে, তারপরও ঠিক আছে, একটু চেষ্টা করেন, হ্যাঁ। এটা আপনাদের আসলে অ্যাসাইনমেন্ট হিসেবে, অ্যাসাইনমেন্ট রাখতেছি না, এটা আপনারা মানে চেষ্টা হিসেবে দেখেন। যে যে পারবেন সে হচ্ছে এক্সট্রা পয়েন্টস পাবেন, কিছু 5 পয়েন্ট এক্সট্রা থাকবে কেউ যদি পারেন।
ওকে, সো এটা পুরোপুরি হচ্ছে সেলফ ইয়ার জন্য। আর যদি না পারেন বা পারেন সমস্যা নেই, নেক্সট ক্লাসে আর কি এটা করব। আর এটা কি সাবমিট করতে হবে? জি, এটা কি আপনার কাছে সাবমিট করতে হবে? যারা যারা পারবেন হ্যাঁ এটা সাবমিট করে দিন, আমার মেইলে পাঠিয়ে দিন যদি পারেন, ঠিক আছে? যদি আপনারা পারেন তাহলে হচ্ছে আমাকে মেইল করে পাঠিয়ে দিন, আর না পারলে সমস্যা নেই, এটা সলভ করে দেখানো হবে। সলভ আজকে করে দিতাম, বাট আমি আসলে চাইছিলাম যে 3 নাম্বারটা আপনাদের ইয়ের জন্য, বাট এটা মনে হচ্ছে একটু আপনাদের জন্য একটু কঠিন হবে, সামান্য একটু। তারপর আপনারা একটু চেষ্টা করবেন, যারা যারা পারবেন আমাকে হচ্ছে মেইল করে দিবেন। আমার মেইল আইডি তো মনে হয় আপনাদের কাছে আছে, রাইট? জি স্যার, রুটিনে দেওয়া আছে। জি, আমাকে হচ্ছে আপনাদের পারলে সেটা হচ্ছে আমাকে একটু মেইল করে দিন, তো আমি ওটা কাউন্ট করব। আর না পারলে কোনো সমস্যা নেই, না পারলে নাম্বার কাটা যাবে না, বাট পারলে হয়তো বা এক্সট্রা কিছু পয়েন্টস আপনাদের থাকবে, সেটা ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। ওকে, তো তাহলে এটা একটু আপনারা তাহলে নিজের থেকে একটু চেষ্টা করেন, আমি এটা ক্লিন করে দিচ্ছি। আপনাদেরকে পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্সটা কি ওইখানে কমেন্ট করে দিব না স্যার? অ্যাটেন্ডেন্স আসলে বলছিলাম যে রোজার আগে রোজার মধ্যে আর কি কোনো অ্যাটেন্ডেন্স ও আচ্ছা স্যার। দিতে আছে। আচ্ছা, এটা ছোট আসতেছে। তো রোজার মধ্যে কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছে না, রোজার পরে। আর আপনাদের তো ইয়ে পাইছেন, কি বলে, নোটিশ পাইছেন যে আপনাদের কতদিন ক্লাস ছুটির নোটিশ জি কি স্যার, পাইছেন আপনারা? 20 তারিখ পর্যন্ত। জি স্যার। জি জি, আপনাদের হচ্ছে 20 তারিখ পর্যন্ত ক্লাস হচ্ছে, এরপরে তো বন্ধ। 10 তো তারিখ পর্যন্ত সরি, আর 10 কি। তারিখ পর্যন্ত, হ্যাঁ 20 তারিখ থেকে ইয়ে তো 10 তারিখের আগে কি আমরা একটা ক্লাস পাবো নাকি? না, আর পাচ্ছি না। তো আমাদের হচ্ছে ঈদের আগে এটাই ক্লাস। তো আপনাদের ঠিক আছে, ঈদের মধ্যে তাহলে এটা আপনাদের চেষ্টা করেন, ঈদের ছুটিতে ট্রাই করে দেখেন। ট্রাই করে যদি পারেন তাহলে আমাকে মেইল করে পাঠিয়ে দিন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই। ওকে, এটা এমনিতেও আমরা করব। আর হোপফুলি আমরা ঈদের পরের ক্লাস থেকে অ্যাটেন্ডেন্সও নেওয়া শুরু করব, এবং আমরা ইলেকট্রনিক্স যেটা সেটা শুরু করে দেব। আমাদের প্রথম টপিক হবে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সেটা দিয়ে আমরা আমাদের হচ্ছে ক্লাস শুরু করব। ওকে, ওটা হচ্ছে ধরে নিতে পারেন যে ওটা হচ্ছে আমাদের মেইন ক্লাস অবধি। এটা 2 ক্লাস যেটা হলো এটা হচ্ছে রিভিউ করা হয়েছে জাস্ট আপনাদের কিছু কনসেপ্ট। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি সার্কিট অ্যানালাইসিসের। জি এটা স্যার, আপনারা যে পিডিএফ মানে এইটা আমাদের দেওয়া হলো, ওটা স্যার উপরের যে লুপটা থাকবে, কিসের সেকেন্ড লুপটা, কোন মেথড? মানে এই যে লাস্টে যে আমাদের ম্যাথটা দেখেন, এই আচ্ছা, ম্যাথটা হ্যাঁ। এই যে মানে এই যে আর ফোর যে দেওয়া আছে উপরে, এখানে যদি আমরা একটা হ্যাঁ, লুপ নেই, তাহলে স্যার আমরা লুপটা কি মানে আর4 থেকে আর3 তে আসতেছে, আর3 প্লাস আর1। আর4 থেকে আর3 তে আসলো, আর3 থেকে আর1 আসলো, আবার গিয়ে আর4 এ মিশলো। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। তো ট্রাই করলে তাহলে আমি ইনশাল্লাহ। জি, বলছি স্যার ট্রাই করলে করা যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে, ট্রাই করেন। যেহেতু আপনাদের আর ক্লাস নেই ঈদের আগে, তো এটা আপনাদের ছুটির মধ্যে 10 দিন বেশ বড় একটা ছুটি দিছে এবার। তো এত বড় ছুটি তো ভালো, আপনারা একটু ইউটিলাইজ করার চেষ্টা করেন। এটা হচ্ছে প্র্যাকটিস করেন, আর আমি দেখি আমি যদি আরো কিছু পাই সেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য হয়তো বা আপনাদের পিডিএফ ফাইল একটা দিয়ে দিব, যে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা। ঠিক আছে, তাহলে আপনারা একটু হাত চালু হলো, একটু শেখা হলো আপনাদের। হ্যাঁ তা ঠিক, যেহেতু আপনারা চাকরি করেন, তারপরেও মানে ভার্সিটির ক্লাসের কথা চিন্তা করলে একটু ভালোই ছুটি। যদি ভার্সিটির কথা চিন্তা করি, এরকম প্রতি সপ্তাহে মানে মোটামুটি 2টা সপ্তাহ আপনাদের বসতে হচ্ছে না অনলাইনে ক্লাস করতে, তো এটা একদিক দিয়ে একটু রিলিফ। তারপরেও একটু ইউটিলাইজ করেন, চেষ্টা করেন যে ভার্সিটি ধরেন যখন চাকরি করবেন, মানে এই টাইমটা ক্লাস টাইম গুলোতে একটু বসে বসে হয়তো বা এই মাত্র 30-40 মিনিট এমনি বাসায় একটু বসে বসে প্র্যাকটিস করলেন, চেষ্টা করলেন করা যায় কিনা। তো এইভাবে আসলে প্র্যাকটিস না করলে আসলে শিখবেন না। তো একটু যদি প্র্যাকটিস করেন এটা আপনারা আরো বেটার হবে। তো ঠিক আছে,
তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের স্যার পরে আপনাকে ইনশাল্লাহ- ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জি, ঈদ মোবারক। আপনাদের সাথে তাহলে ঈদের পরে আমার ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।